Hello dear students, welcome to LearnStart ইউটিউব চ্যানেল। I am সিদ্দিক স্যার। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ক্লাসে বিএফ স্কিনার ইঁদুরকে নিয়ে যে পরীক্ষাটা করেছিলেন সেই থিওরিটাকে আজকে এমনভাবে প্রেজেন্টেশন আপনাদের সামনে করে দেব যাতে করে আপনাদের আর কি পড়ব কি না পড়ব এই চিন্তা ভাবনাগুলো করতে না হয়। ওকে, তো প্রত্যেকটা ক্লাসই আমার ইনফরমেটিভ হতে চলেছে। যে ভিডিওগুলো আপনাদের দেওয়া হচ্ছে সেইগুলো চালাক ছেলে মেয়েরা রেডি করতে থাকে, তো আপনিও এই ভিডিওটাকে টেনে টেনে দেখবেন না। এইভাবে দেখলে কোনো লাভ হবে না। আপনি এক কাজ করুন, দেখুন আপনার ওই খাতাটি আছে না, ওই খাতাটি নিয়ে আসুন, নিয়ে এসে আপনি ভিডিওটাকে একবার পুরোটা দেখুন, তারপরে আবার ভিডিওটাকে থামিয়ে থামিয়ে খাতায় এগুলো নোট করতে থাকুন। এইভাবে প্রত্যেকটা নোট আপনি রেডি করুন। তো দেখি আপনাকে কে আটকায়। পুরো সিলেবাসটাকে এইভাবে রেডি করতে থাকুন। পুরো সিলেবাস এইভাবে রেডি করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকুন। আমি আপনার পাশে আছি। যখন যে ভিডিওগুলো আপনার দরকার সেইগুলো একবার আমাকে কমেন্টে জানাতে পারেন, অথবা ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে আপনারা ওই গ্রুপগুলোতে আপনারা আপনাদের যে টপিকগুলো আপনাদের অসুবিধা বা আপনার ভিডিও চাই সেইগুলো আমাকে কমেন্ট করে বলতে পারেন। ঠিক আছে, তো চলুন আজকের টপিকটা হচ্ছে স্কিনারের সক্রিয় অনুবর্তন। এটাকে স্কিনার্স অপারেন্ট কন্ডিশনিং থিওরি বলা হয়। এবং কেন বলা হচ্ছে এইগুলো আমরা পুরোটা, এই নামকরণের পেছনে কি কারণ রয়েছে, এইগুলো কি না, এর খুঁটিনাটি আমরা এর প্রত্যেকটা পয়েন্টকে ডিটেলসে বলবো, এক্সপ্লেন করে দেবো। এরপরে আশা করি এর উপরে অন্য কোনো বই বা অন্য কোনো নোটস বা অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। এই যেইগুলো আজকের আমি এই ভিডিওতে বলছি এইগুলো আপনারা দেখুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এইখান থেকে 100% আপনারা কমন পাবেন এবং সরাসরি এই প্রশ্নের ভাষা এবং যে এমসিকিউগুলো আলোচনা করেছে সেই এমসিকিউগুলো প্রত্যেক কিছুই আপনারা ভালোভাবে দেখুন। আগে এক্সপ্লেনটা বুঝে নিন ভালোভাবে, তারপরে আপনারা কিন্তু এমসিকিউতে যাবেন। কারণ এই এক্সপ্লেনটা বুঝতে পারলে, এই ডিটেলস ডিসকাসটা যদি আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারবেন। ঠিক আছে, আমি তো সবগুলোই এখানে এমসিকিউ আলোচনা করতে পারি না। আর গুরুত্বপূর্ণ এমসিকিউ এর পিডিএফগুলো আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, চলুন তাহলে দেখুন। এখানে ইনি হচ্ছেন বিএফ স্কিনার। ইনি ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। বিএফ স্কিনার, বিএফ অর্থাৎ বারহুস ফ্রেডরিক স্কিনার। ওকে, তো যিনি অনুবর্তনের উপরে পরীক্ষা করে প্রমাণ করে দেখিয়েছিলেন যে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর সক্রিয়তা, আমরা যে এডুকেশনের ক্ষেত্রে বা আমরা যে শিখছি এর ক্ষেত্রে আমাদের পার্সোনাল যে আমি যে শিক্ষার্থী, আমার একটা অ্যাক্টিভিটি থাকা দরকার, আমাকে নিজে থেকে সক্রিয় থাকা দরকার। এটাই তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন। যে অন্যদিকে আমরা দেখেছি যে প্যাভলভের যে কুকুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন, সেখানে আমরা কি দেখলাম না, প্রাণী নিষ্ক্রিয় ছিল। অর্থাৎ আমরা ওই পরীক্ষায় ওই কুকুরটিকে নিজে থেকে কোনো কিছু করতে দেখিনি, তাই তো? তার সামনে কি করা হয়েছিল না, ঘন্টা বাজিয়ে খাদ্যবস্তু দেখিয়ে তা লালাকরণ ঘটানো হয়েছিল। যদিও এর উপরে আমি একটা আপনাদেরকে ডিটেলসে ভিডিও দিয়েছি, যারা এখনও দেখেননি কাইন্ডলি চ্যানেলের প্লেলিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিন। কারণ এই কয়েকটা থিওরি থেকে প্রশ্ন আসবেই, এবং কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো ভিডিওতে আলোচনা করে দেওয়া হচ্ছে। ভিডিওগুলো মন দিয়ে দেখতে থাকুন। তো যেটা বলছিলাম যে শিক্ষার্থীর সক্রিয়তা, তাই তো, শিক্ষার্থীর অ্যাক্টিভিটি এত গুরুত্বপূর্ণ কেন? বিএফ স্কিনার আমাদের সামনে এটাকে বিশেষ গুরুত্বপূর্ণ একটা থিওরি দিয়ে গেছেন। তার এই থিওরিটাকে আমরা পড়ব, কোন কোন জায়গাগুলো পড়লে আমরা এক্সামে প্রশ্নগুলো কমন পাবো, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এটা ওটা বলে আমি ভিডিও বড় করে আপনাদেরকে গন্ডগোলের মধ্যে ফেলবো না। যেইগুলো দরকারি একদম আপনাদের প্রাইমারি টেট এবং সিটেট
এই পরীক্ষাগুলোর জন্য যে সমস্ত জিনিসগুলো আপনার দরকার, আজকালকার যে প্রশ্নের প্যাটার্ন, সেইগুলো জিনিস আপনাদের উপস্থাপন করব। অনেকগুলো ভিডিও এই রিলেটেড আপনারা ইউটিউবে পাবেন বা এই বাজার চলতি বইয়ে পাবেন, কিন্তু সেইগুলো থেকে আজকালকার এক্সামে ক্র্যাক করতে পারবেন না, ওইগুলো পড়ে লাভ নেই। হ্যাঁ, ওইগুলো একটা কমন জিনিস আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, খুব মজার সুরে আপনি পড়তে পারবেন। ওই জায়গাগুলো পড়ে গিয়ে ওইগুলো থেকে আপনারা কিছু করতে পারবেন না। তো যাই হোক, এক্সামে প্রশ্নপত্র ক্র্যাক করতে চাইলে, হ্যাঁ, এবং আপনাদের রিকোয়েস্টে আমি ডিটেলসে যে যতটুকু আমার দ্বারা সম্ভব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা মন দিয়ে পুরো ভিডিওটাকে দেখুন, প্রত্যেকটা কথা খাতায় নোট করার চেষ্টা করুন, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আমরা যেটা বলছিলাম যে স্কিনারস অপারেন্ট কন্ডিশনিং থিওরি, অর্থাৎ স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব। তার আগে একটু বলি যে স্কিনার যখন এই থিওরিটাকে উপস্থাপন করেছিলেন, প্রেজেন্টেশন আমাদের সামনে করেছিলেন, তখন কিন্তু এর ভাষাটা এতই জটিল ছিল, এতই ভাষাগুলো কঠিন ছিল যে আমাদের সাধারণের পক্ষে কিন্তু এইগুলো বুঝে ওঠা খুব দুষ্কর ছিল। তো তার জন্য তিনি পরবর্তীকালে প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তার থিওরিটাকে তিনি একটু সিম্পলিফিকেশন করলেন, এই সরলীকরণ করলেন। হ্যাঁ, যার ফলেই কিন্তু আমরা আজকে তার এই থিওরিটাকে ব্যাখ্যা করতে পারছি, পড়তে পারছি, বোধগম্য আমাদের কাছে হয়ে উঠেছে। হ্যাঁ, স্কিনার এই সকল ব্যাখ্যার কারণে তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করলেন। তিনি 1935-এ, অর্থাৎ 1935 সালে সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার নামে একটা পুস্তক রচনা করলেন। এই পুস্তকটা আমেরিকান এডুকেশনাল ফিল্ডে বিশেষ একটা আলোড়ন সৃষ্টি করলেন। দেখুন, স্কিনার তার এই মিনেসোটা এবং ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের একটা কিছু মেধাবী স্টুডেন্টদেরকে নিয়ে তার এই অপারেন্ট কন্ডিশনিংয়ের উপরে তিনি এক্সপেরিমেন্টের কাজটা শুরু করেছিলেন, এবং দেখা গেল অল্প সময়ের মধ্যেই তার এই এক্সপেরিমেন্টটা থেকে অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করলেন, এবং এই তথ্যগুলো, এই ইনফরমেশনগুলোকে নিয়ে তিনি 1946-এ, অর্থাৎ 1946 সালে এই ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে একটা সম্মেলনে গেলেন তিনি, এবং এই সম্মেলনের একটা প্রতিপাদ্য বিষয় ছিল এক্সপেরিমেন্টাল অ্যানালিসিস অফ বিহেভিয়ার। কি না, এক্সপেরিমেন্টাল অ্যানালিসিস অফ বিহেভিয়ার। তো এই অ্যানালিসিস করলেন বিহেভিয়ারের উপরে, তারপরে তিনি কিন্তু আমাদের সামনে এই থিওরিটাকে দেখালেন। তো স্কিনার যে সকল প্রাণীদের উপরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তাদের মধ্যে ইঁদুরকে নিয়ে এবং পায়রাকে নিয়ে যে পরীক্ষাগুলো ছিল সেগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল। তিনি কয়েক বছর শুধুমাত্র পরীক্ষাটা করেননি, প্রায় 50 বছর ধরে এই বিহেভিয়ারের উপরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এতগুলো আপনাদেরকে বলবো না, যেগুলো দরকার সেগুলো আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন, এখানে আপনাদের যেটা বিহেভিয়ারিজমের উপরে আপনাদের 3টা থিওরি রয়েছে, একটা প্যাভলোভের থিওরি, স্কিনারের থিওরি আর থর্নডাইকের থিওরি। অন্যদিকে একটা ইনসাইটফুল লার্নিংয়ের উপরে গেস্টাল্ট থিওরি রয়েছে। যাই হোক, ওটা পরের কথা। যে বিহেভিয়ারিজমের উপরে 3টা থিওরি রয়েছে, কি না, প্যাভলোভের থিওরি, স্কিনারের থিওরি আর একটা থর্নডাইকের থিওরি। এটা কেন বলছি তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। হ্যাঁ, এই থিওরিটাকে, 3 জনের থিওরিটাকে দেখুন, যে সক্রিয়তা বা দেখুন, প্যাভলোভের যে পরীক্ষাটা ছিল সেটা একটা কুকুরকে নিয়েছিল, থর্নডাইকের যে পরীক্ষাটা ছিল একটা বিড়ালকে নিয়ে করা হয়েছিল, এবং স্কিনার তার থিওরিতে একটা ইঁদুরকে নিয়ে পরীক্ষা করেছিলেন। তো প্যাভলোভের থিওরিতে যে কুকুরটাকে সক্রিয় করা হয়েছিল সেটা কিন্তু কুকুরটি নিজে থেকে সক্রিয় হয়নি, হ্যাঁ, তাকে খাবার দেখিয়ে তারপরে সে খাবারটা দেখে সক্রিয় হয়েছিল। আর থর্নডাইক কি করেছিলেন, থর্নডাইক একটা ক্ষুধার্ত বিড়ালকে একটা পাজল বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে, হ্যাঁ, পাজল বক্সের বাইরে একটা মাছের টুকরো রেখেছিলেন, এবং মাছের টুকরো দেখে বিড়ালটি সক্রিয় হয়েছিল। কিন্তু স্কিনার তার থিওরিতে একটা বাক্সের মধ্যে ইঁদুরটিকে ভরে দিয়ে ইঁদুরটি যখন বাক্স থেকে এলোমেলো আচরণ করতে থাকলেন, হ্যাঁ, এলোমেলো আচরণ যখন করতে থাকলো, তখনই কিন্তু ইঁদুরটাই কিন্তু রেসপন্স প্রথম থেকেই শুরু করেছিল, কোনো উদ্দীপক এখানে দেখতে পাইনি।
ঠিক আছে। তো এই জন্য এটাকে উদ্দীপক না থাকার কারণেও কিন্তু এ রেসপন্স করে। এটাই তার থিওরিতে এত সুন্দরভাবে তিনি দেখালেন যে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা। তো যাই হোক, পরীক্ষাটা খুব কিভাবে করা হয়েছিল সেটা যদি আমরা অল্প কয়েকটা কথায় যদি পরিষ্কার করে দিই খুব ভালো হয়। তো খুব সংক্ষেপে আপনাদের কাছে আমি একটু এক্সপ্লেন করব। দেখুন, এটা একটা স্কিনার বক্স, ঠিক আছে। তো বিএফ স্কিনার এই এক্সপেরিমেন্টটি করার জন্য তিনি নিজেই এই বক্সটি তৈরি করেছিলেন, যার জন্য এই বক্সের নাম দিয়েছিলেন স্কিনার বক্স। তো এখানে কিছু এই যে ইনস্ট্রুমেন্টালগুলো তৈরি করা ব্যবহার করা হচ্ছে, যার জন্য এই থিওরিটার আরেকটা নাম ছিল ইনস্ট্রুমেন্টাল থিওরি, ঠিক আছে। তাহলে আপনারা তিনটা নাম জেনে গেলেন। একটা হচ্ছে সক্রিয় অনুবর্তন, একটা তারপরে ইংলিশে বলা হচ্ছে এটাকে অপারেন্ট থিওরি, হ্যাঁ, আর অপারেন্ট কন্ডিশনিং থিওরি। আরেকটা হচ্ছে এখন যেটা বললাম ইনস্ট্রুমেন্টাল থিওরি, ঠিক আছে। তো এই থিওরিগুলো আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। তো এই বক্সটিতে এই যে এই বক্সটা একটা বিশেষ উপায়ে তৈরি করা হয়েছে। এই বক্সের মধ্যে কি ছিল না, একটা ট্রে ছিল, ট্রে আছে, হ্যাঁ, যে এই ট্রেতে কিন্তু খাবার রাখা হয়নি। এটাতে দেখুন, এই ট্রেতে এই বক্সের মধ্যে একটা বোতামও রয়েছে, একটা লিভার রয়েছে, হ্যাঁ। এই লিভারের সাথে এই ট্রেটা এমনভাবে যুক্ত ছিল এবং বাইরে একটা ফাংশনের সাথে এমনভাবে যুক্ত ছিল যে যদি এই বোতামটা এই বাক্সের মধ্যে রাখা যে বোতাম আছে সেই বোতামে যদি একটা চাপ পড়ে তাহলে বাইরের খাবারটা ওই প্লেটে বা ওই ট্রেতে খাবারটা চলে আসে, বাইরের খাবারটা ভেতরে চলে আসবে। এটাই ছিল একটা সিস্টেম, ঠিক আছে। তো স্কিনার তার পরীক্ষাটা করার জন্য একটা ক্ষুধার্ত ইঁদুরকে র্যাট নিলেন। তো পরীক্ষার শুরুতে বিএফ স্কিনার নিজে বাইরে থেকে একটা বিশেষ উপায়ে ট্রেতে খাবার দিয়ে দিলেন। এতে করে ভিতরে থাকা ওই ইঁদুরটি কী করলো, খাবারটা গ্রহণ করলো। এই ঘটনার বেশ কয়েকদিন পুনরাবৃত্তি করলেন এই স্কিনার। কি করলেন না, ইঁদুরটিকে ঢোকালেন, বাইরে থেকে খাবার ওই প্লেটে নিয়ে আসা হলো। এটা কিন্তু এটা কেন করা হলো, কারণ ইঁদুরটাকে পরিচিত করানো হলো যে এইখানে খাবার থাকে, ঠিক আছে। এইভাবে করতে করতে এমন একটা অবস্থা এলো, এমন এক দিন এলো যেদিন ইঁদুরটিকে ঢোকানো হলো বাক্সের মধ্যে, কিন্তু এই অবস্থায় তাকে ঢোকানো হলো কিন্তু ইঁদুরটিকে কি করলো, খাবার দেওয়া হলো না। তো ক্ষুধার্ত ইঁদুর কি করবে, ওই ট্রের ও তো জানতো আগে থেকে যে ট্রের দিকে গেলে সে খাবার পাবে, কিন্তু সেই দিন কি করলো, খাবার কিন্তু দেওয়া হয়নি ট্রেতে, হ্যাঁ, ট্রেতে কিন্তু খাবার দেওয়া হয়নি। এবার কি করবে, সে অনুসন্ধানমূলক আচরণ করতে থাকবে, এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকবে ইঁদুর। বাক্সের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করতে করতে হঠাৎ এক সময়ে কি দেখা গেল, বাক্সের ভেতরের যে লিভার ছিল, যে বোতামটা ছিল, সেই বোতামে কিন্তু ইঁদুরের চাপ পড়ে যায়, ফলে ট্রেতে খাবার বাইরে থেকে অটোমেটিক চলে আসে। বুঝতে পারলেন ব্যাপারটা কি হলো না, ওই বাইরে থেকে খাবারটা বোতামে চাপ দেওয়ার ফলে চলে আসলো। এই ঘটনার বেশ কিছুদিন পুনরাবৃত্তি করা হলো। দেখা গেল ইঁদুরটিকে যখনই বাক্সের মধ্যে ঢোকানো হচ্ছে তৎক্ষণাৎ সে কি করছে, ওই বোতামের কাছে যাচ্ছে, বোতামে চাপ পড়ছে, ট্রেতে খাবার চলে আসছে, এবং এটা সে বুঝে গেছে, যার জন্য তাকে আর বেশি সময়ও কিন্তু লাগে না, ও এদিক ওদিকে বেশি না গিয়ে ওই নির্দিষ্ট জায়গায় গেলেই সে চাপ পড়ে তার এবং তার খাবারটা চলে আসে, ঠিক আছে। এই ব্যাপারটা এটা ছিল তার একটা এক্সপেরিমেন্ট। এই যে দেখুন, এই ধরনের তিনি আরও অন্যান্য প্রাণীর উপরে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন। এগুলো অনেক থিওরি রয়েছে, হ্যাঁ, তার এই অনেক প্রাণীর উপরে তিনি পরীক্ষাগুলো করেছিলেন এবং লক্ষ্য করেছিলেন। তো সবগুলোকেই তিনি তার 1938-এ, হ্যাঁ, অর্থাৎ 1938 সালে দ্য বিহেভিয়ার অফ অর্গানিজম, একটা তার বিখ্যাত বই, এই বইতে সবগুলো থিওরি রয়েছে, দ্য বিহেভিয়ার অফ অর্গানিজম এই বইতে, ঠিক আছে। তো এই ধরনের পরীক্ষাগুলো অ্যানালিসিস করে স্কিনার একটা সিদ্ধান্তে আসলেন। তিনি দুই ধরনের আচরণ লক্ষ্য করলেন, ঠিক আছে। প্রাণী দুই ধরনের আচরণ করে এটা তিনি লক্ষ্য করলেন। একটা রেসপন্ডেন্ট আচরণ তিনি নাম দিলেন এক ধরনের আচরণকে, এবং আরেক ধরনের আচরণকে তিনি নাম দিলেন অপারেন্ট আচরণ, ঠিক আছে। তো রেসপন্ডেন্ট আচরণ কি না, প্রাণী
প্রাণীকে কিছু কিছু প্রাণীকে দেখা গেছে যে প্রাণী যখন আচরণ করে, হ্যাঁ, কিছু কিছু প্রাণী না, প্রাণী যখন আচরণ করে তখন দেখা যায় ওই আচরণের পেছনে কিছু উদ্দীপক রয়েছে, উদ্দীপকের কারণে সে আচরণ করছে। এই ধরনের আচরণ করাকে বলা হচ্ছে রেসপন্ডেন্ট আচরণ। বোঝা গেল? এবং তিনি যে বললেন আরেকটা আচরণ অপারেন্ট আচরণ, সেই অপারেন্ট আচরণটা কি না, অপারেন্ট আচরণ তিনি বললেন যে কিছু কিছু আচরণ দেখতে পাওয়া যায় যেগুলোর পেছনে কিন্তু উদ্দীপক নেই, উদ্দীপক না থাকার কারণেও কিন্তু বাচ্চারা আচরণ করে, ঠিক আছে, বা মানুষ আচরণ করে থাকে, প্রাণী আচরণ করে থাকে, যেটাকে বলা হচ্ছে অপারেন্ট আচরণ। তো তিনি ওই প্রথম ধরনের রেসপন্ডেন্ট আচরণ আমরা ওই প্যাভলোভের থিওরিতে দেখেছি। দেখুন, ধরুন একটা খাদ্যবস্তু আসলো, খাদ্যবস্তুর উপস্থিতিতে লালাক্ষরণ হলো, তো খাদ্যবস্তুটা উদ্দীপক, তারপরে লালাক্ষরণ হচ্ছে, এটাকে বলা হচ্ছে রেসপন্ডেন্ট আচরণ। অথবা আপনার চোখে যদি লাইট মারা হয় তাহলে আপনার চোখ তো বুঝে আসবে, তাহলে ওই লাইটটা একটা উদ্দীপক, তার ফলে তো আপনার আচরণটা ঘটলো, তাহলে এটা হচ্ছে রেসপন্ডেন্ট আচরণ, ঠিক আছে। কিন্তু তিনি এই রেসপন্ডেন্ট জাতীয় আচরণটাকে গুরুত্ব দিলেন না। তিনি এই যে অপারেন্ট জাতীয় আচরণ, অর্থাৎ উদ্দীপক থাকার কারণে আচরণ করব এইরকমটা না, সে অটোমেটিকই আচরণ করতে যাবে, প্রতিক্রিয়া করবে এবং তারপরে সে উদ্দীপকটা পাবে, এই ধরনের কিছু আচরণের কথা তিনি বললেন। এবং এইগুলোকেই বলতে গিয়ে তিনি তার থিওরিটাকে ব্যাখ্যা করলেন। তার থিওরি থেকে এটা তিনি পরিষ্কার করলেন যে অপারেন্ট জাতীয় আচরণ প্রাণীর সক্রিয়তা ভিত্তিক হয়, হ্যাঁ, প্রাণীর সক্রিয়তার উপরেই হয়। এই সক্রিয়তা বা রেসপন্স, এই রেসপন্সের আর কথাটা মনে রাখবেন, যার জন্যে এই থিওরিটাকে আর টাইপ থিওরি বলা হয়। কি বললাম? রেসপন্স বা প্রাণীর সক্রিয়তা, ঠিক আছে। তো এই রেসপন্সের আর, এই জন্য এই থিওরিটাকে আর টাইপ বলা হয়। অন্যদিকে আমরা যেটা প্যাভলোভের থিওরি সেটাকে এস টাইপ বলেছিলাম, কারণ সেটা স্টিমিউলাস বেসড, উদ্দীপক নির্ভর, তাই তো। তো এই একটা ব্যাপার ছিল। নেক্সটে আমরা বলবো এই প্যাভলোভের যে থিওরিটা ওটাকে টাইপ 1 থিওরি বলতাম, কিন্তু স্কিনারের এই থিওরিটাকে আমরা বলবো টাইপ 2 থিওরি। মনে রাখবেন আরেকটা কথা, যে অপারেন্ট অনুবর্তনে এই সক্রিয় অনুবর্তনে তিনটা উপাদান পরস্পর সম্পর্কযুক্ত থাকে, দুটো উদ্দীপক আর একটা প্রতিক্রিয়া। এই প্রক্রিয়াটাকে যদি আমরা সাংগঠনিক চিত্র দিই তাহলে এই রকম হবে। দেখুন, S1 R1 এবং S2, ঠিক আছে। কিন্তু প্যাভলোভের পরীক্ষায় আমরা কি দেখেছিলাম? S1 R1 S2 R2, ঠিক আছে। এই S1 R2 এর মধ্যে সংযোগ ঘটানো হয়েছিল অনুবর্তিত প্রতিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। তো এটা স্কিনার প্রায় 50 বছর ধরে প্রাণীর আচরণের উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং সেই সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছিলেন। তিনি আচরণ সংক্রান্ত টোটালে 17টা নীতির কথা বলেছিলেন, 17টা প্রিন্সিপালের কথা বললেন, ঠিক আছে। তো তিনি এই নীতিগুলোকে, আপনাদেরকে এই 17টা নীতি পড়তে হবে না, চমকে যাবেন না, ভয় করার কিছু নেই। 17টা নীতির কথা বলেছিলেন, এই শব্দটাকে মনে রাখবেন, ঠিক আছে। তো এগুলো সব কিছু আপনাদেরকে দরকার নেই, যেগুলো দরকার সেগুলো আপনাদেরকে বলবো এবং সেগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। আমি আপনাদের কমেন্টে ভিডিও বানাতে আরও মোটিভেটেড হই, ঠিক আছে। চ্যানেলটির পাশে থাকবেন। যাই হোক, যেটা বলছিলাম, তিনি কতগুলো গুরুত্বপূর্ণ নীতির কথা আপনাদের সামনে আমি বলতে চাই। দেখুন, তিনি এক ধরনের রিইনফোর্সমেন্ট একটা নীতির কথা বললেন, যে আচরণ যে হচ্ছে সেগুলোর 17টা নীতির কথা বললেন। তার মধ্যে একটা হচ্ছে রিইনফোর্সমেন্টের কথা বললেন। কি না, রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে শক্তিদায়ী উদ্দীপক। শক্তিদায়ী উদ্দীপক আবার কি জিনিস না, শক্তিদায়ী উদ্দীপক হচ্ছে যে উদ্দীপক একটা প্রতিক্রিয়ার বা একটা আচরণের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে, সেটাই হচ্ছে শক্তিদায়ী উদ্দীপক। কি বললাম না, যে উদ্দীপক একটি প্রতিক্রিয়া বা আচরণের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে তাকেই আমরা শক্তিদায়ী উদ্দীপক বলবো। এই শক্তিদায়ী উদ্দীপক 3 ধরনের হয়ে থাকে। তাহলে পরীক্ষায় থাকতে পারে রিইনফোর্সমেন্ট কত ধরনের হয়, আপনি বলবেন 3 ধরনের। কি না, পজিটিভ রিইনফোর্সমেন্ট, 2 নম্বর হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট, আর 3 নম্বর হচ্ছে পানিসার, ঠিক আছে। এই 3 ধরনের শক্তিদায়ী উদ্দীপকের মধ্যে পানিসার মানে হচ্ছে শাস্তিদায়ক। এই শাস্তিদায়ক
উদ্দীপকের কথা তিনি কিন্তু স্বীকার করলেন না। ঠিক আছে, তো প্রথম দুই ধরনের শক্তিদায়ী উদ্দীপক কি কি জিনিস? ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপক কি বা পজিটিভ রিইনফোর্সমেন্ট কি না, যে উদ্দীপকের উপস্থিতিতে, যে উদ্দীপকের কারণে কোনো আচরণ সম্ভাবনাকে বাড়িয়ে তোলে, কোনো আচরণের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে, সেটাকে বলা হবে ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপক বা পজিটিভ রিইনফোর্সমেন্ট। যেমন একটা উদ্দীপক ধরুন আপনার প্রশংসা করা হলো, আপনাকে বলা হচ্ছে ওয়েল ডান, ওয়েল ডান, ভেরি গুড। তাহলে আপনি কি করবেন? আপনার মধ্যে একটা এইটা একটা ধনাত্মক শক্তিদায়ী উদ্দীপক আপনার ভেতরে কাজ করবে। কিন্তু নেগেটিভ, এটাও কিন্তু নেগেটিভ হলেও কিন্তু রিইনফোর্সমেন্ট। ঠিক আছে, যে উদ্দীপকের অপসারণ করা হলো, উদ্দীপকটাকে সরিয়ে নেওয়া হলো, কিন্তু উদ্দীপকটাকে সরিয়ে নেওয়ার কারণেও কি হচ্ছে, আপনার আচরণটা, আপনার যে প্রতিক্রিয়া সেটাও কিন্তু বাড়ছে। সেইটাকেও বলা হবে ঋণাত্মক শক্তিদায়ী উদ্দীপক বা নেগেটিভ রিইনফোর্সমেন্ট। ওকে, এই জায়গাগুলো আপনারা মনে রাখবেন, তাহলেই হবে। মনে রাখবেন ধনাত্মক এবং ঋণাত্মক এই দুই ধরনের শক্তিদায়ী উদ্দীপক কি করে আচরণের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। আর একটা নীতি যেটা খুব খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শক্তিদায়ী উদ্দীপকের শিডিউল, অর্থাৎ শিডিউল, কতগুলো শিডিউল রয়েছে, নিয়ম কানুন রয়েছে, সেটাও কিন্তু আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। এখান থেকে তো প্রশ্ন আসবেই 100%, বলে দিলাম। হ্যাঁ, কোন জায়গাটা থেকে আসবে, কি থাকবে না শিডিউল অফ রিইনফোর্সমেন্ট, এই জায়গাটা হাইলি ইম্পর্টেন্ট। এই জায়গাটা থেকে আমি আপনাদেরকে এমসিকিউ করব, দেখা যাক কেমন বুঝতে পারেন। এবং এইগুলো আপনারা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করুন, মন দিয়ে দেখুন। আর একবার আপনি ফ্রেশ হয়ে আবার দেখুন ভিডিওটাকে। দেখুন, প্রাণীর আচরণ বৃদ্ধির জন্য কখন এবং কিভাবে রিইনফোর্সমেন্ট দিতে হবে তার নীতিটাকেই বলা হচ্ছে শিডিউল। এই শিডিউলটাকে দুই ধরনের শিডিউল আমরা আলোচনা করব। কি না, একটা হচ্ছে কন্টিনিউয়াস শিডিউল এবং একটা হচ্ছে পার্সিয়াল শিডিউল। কন্টিনিউয়াস শিডিউলটা কি না, যেটা নিরবচ্ছিন্ন শিডিউল, নিরবচ্ছিন্ন যেটা বলা হয়। আর পার্সিয়াল হচ্ছে আংশিক বা সময় অন্তর শিডিউল। ওকে, তো কন্টিনিউয়াস শিডিউল ব্যাপারটা আমি আরেকবার বলছি, যে ধরুন প্রত্যেকটা সঠিক প্রতিক্রিয়ার জন্য আপনাকে রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রোগ্রাম মডেল ধরুন, বা ধরুন আপনি একটা প্রশ্ন আপনাকে করা হলো, আপনাকে আমি ভেরি গুড বললাম, আবার একটা প্রশ্ন করা হলো, আবার ভেরি গুড বললাম, আবার একটা প্রশ্ন করা হলো, আবার ভেরি গুড বললাম। তাহলে এইভাবে কিন্তু এটা কিন্তু এই ধরনের রিইনফোর্সমেন্টটা কিন্তু স্কিনার পছন্দ করলেন না। তিনি কি বললেন? তিনি পার্সিয়াল শিডিউলের কথা বললেন। ঠিক আছে, এই কন্টিনিউয়াস শিডিউলটাকে তিনি ততটা গুরুত্ব মনে করলেন না। ধরুন আপনার বাড়িতে যদি প্রত্যেক দিন আলু ভাত দেওয়া হয়, আলুর তরকারি দিয়ে ভাত দেওয়া হচ্ছে, তাহলে আপনাকে কি ভালো লাগবে? ভালো লাগবে না তো। হ্যাঁ, তাহলে মাঝে মাঝে যদি আপনাকে মাংস দেওয়া হয় বা মাঝে মাঝে যদি আপনাকে বিরিয়ানি দেওয়া হয়, তাহলে আপনার খাবার চাহিদাটা বাড়বে। হ্যাঁ, এইটা সেই জন্য তিনি পার্সিয়াল শিডিউলের কথা বললেন, আংশিক বা সময় অন্তর শিডিউলের কথা বললেন। এই পার্সিয়াল শিডিউলটাকে 4 ভাগে ভাগ করা হয়। যদি পরীক্ষায় থাকে যে শিডিউল কত ধরনের হয়, হ্যাঁ, তো আপনি বলবেন মানে শিডিউলটাকে 4 ভাগে তিনি ভাগ করলেন, মানে স্কিনারের মতে। ঠিক আছে, তো এই ভাগগুলো আপনাদেরকে বলবো। 1 নম্বর হচ্ছে ইন্টারভ্যাল শিডিউল। হ্যাঁ, ইন্টারভ্যাল এবং রেশিও, এই দুটো মনে রাখবেন। একটা ইন্টারভ্যাল আর একটা হচ্ছে রেশিও। এই ভাগগুলো দেখে নিন, ইন্টারভ্যাল শিডিউল, রেশিও শিডিউল। ইন্টারভ্যাল কি বললাম না, ইন্টারভ্যাল শিডিউল, রেশিও শিডিউল, ফিক্সড ইন্টারভ্যাল শিডিউল, ফিক্সড রেশিও শিডিউল। ঠিক আছে, এই জায়গাগুলো, এই 4টা ভাগ আপনারা মনে রাখবেন। এই 4টা ভাগকে আমি খুব সংক্ষেপে বোঝাবার চেষ্টা করছি। এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে বোঝার চেষ্টা করুন। ইন্টারভ্যাল মানে কি না, ইন্টারভ্যাল কথাটা টাইমের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, টাইমের সাথে সম্পর্কযুক্ত। ধরুন একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপনাকে রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে, তাহলে সেটাকে বলা হবে নির্দিষ্ট সময় বলতে ধরুন 1 মাস পর পর, প্রত্যেক মাসে পর পর আপনাকে রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ধরুন আপনি স্যালারি পাচ্ছেন, তো এই স্যালারি পাওয়াটা 1 মাস পর পর আপনি স্যালারিটা পাচ্ছেন,
এইটাকে বলা হচ্ছে ইন্টারভ্যাল শিডিউল। এই উদাহরণগুলো থাকবে পরীক্ষায়। হ্যাঁ, এইরকম পরীক্ষায় প্রশ্ন করা হলো, একটা উদাহরণ দেওয়া হলো, তো আপনাকে বুঝতে হবে যে এটা কী ধরনের শিডিউলটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো থাকে। নেক্সট হচ্ছে রেশিও শিডিউল। রেশিও মানে কি? রেশিওর কথাটা আপনার মাত্রার উপরে সম্পর্ক, মাত্রার সাথে সম্পর্কযুক্ত। মাত্রা বলতে কেমন, যে আপনি একটা প্রতিক্রিয়া করছেন, বা দুটো প্রতিক্রিয়া করলেন, বা তিনটা সঠিক উত্তর দিলেন, হ্যাঁ, বা চারটা প্রতিক্রিয়া করলেন, তারপরে একটা আপনাকে রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে, এটা হচ্ছে রেশিও শিডিউল। ঠিক আছে, অর্থাৎ প্রতিক্রিয়ার সংখ্যার উপর ভিত্তি করে, অর্থাৎ কটা প্রতিক্রিয়া সঠিক হচ্ছে, কেমন পারফরমেন্স হচ্ছে, তার উপরে ভিত্তি করে রিইনফোর্সমেন্ট দেওয়া, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে রেশিও শিডিউল। ধরুন আপনার স্যালারি আজকে হচ্ছে 20,000 টাকা, আপনার পারফরমেন্স দেখে সেটাকে বাড়িয়ে দিয়ে 25,000 টাকা করা হলো, তাহলে এইটা হচ্ছে একটা কি রেশিও শিডিউলের অন্তর্গত। নেক্সট হচ্ছে আমরা দেখব ফিক্সড ইন্টারভ্যাল শিডিউল। আগে থেকে ঠিক করে দেওয়া হবে, যে একটা সময় বলে দেওয়া হবে, যে এটা একটা এত দিন বা এত মাস বা এত বছর, কিছু একটা বলে দেওয়া হয় কখন রিইনফোর্সমেন্ট দেওয়া হবে। এই ফিক্সড যখন চলবে সেটা হবে আপনার কি ফিক্সড ইন্টারভ্যাল শিডিউল। এবং আরেকটা হচ্ছে কি ভ্যারিয়েবল রেশিও শিডিউল, বা হ্যাঁ, তো এটা কি না, এটাও কিন্তু এটা কি হবে না, এটা যে প্রতিক্রিয়ার মাত্রাটা হঠাৎ করে যখন আপনার ইচ্ছে হবে তখনই আপনাকে মানে ওটা রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, সেটা হচ্ছে ভ্যারিয়েবল শিডিউল। তো আমরা এইগুলোকে আরও একটি ক্লিয়ার করে নেব যে প্রশ্নগুলো আলোচনার মাধ্যমে। ঠিক আছে, তো চলুন, ভিডিওগুলো লং হয়ে যাচ্ছে, বোঝার চেষ্টা করুন। আরও একটা যেটা হাইলি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল বা নীতির কথা তিনি বলেছিলেন, এই জায়গাটা থেকে পরীক্ষায় থাকে শেপিং। সেটা হচ্ছে শেপিং কি না, শেপিং হচ্ছে আচরণের নির্দিষ্ট রূপ দেওয়া। একটা আচরণের নির্দিষ্ট রূপ দেওয়া হচ্ছে শেপ করা, মানে কাটা ছিঁড়া করা দিয়ে নতুন করে যেটুকু দরকার সেইটুকু নিয়ে নেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে শেপিং। তো এই শেপিংয়ের কথা বললেন, এটা হাইলি ইম্পর্টেন্ট। যদি বলা হয় যে শেপিং কার থিওরিতে বলা হয়েছে, তাহলেও কিন্তু বলবেন যে স্কিনারের থিওরিতে। ওকে, তো যেটা বলছিলাম যে শেপিং কি না, শেপিং হচ্ছে আপনারা এইভাবে বলবেন যে প্রাণীর মধ্যে বাঞ্ছিত আচরণ নিয়ে আসার জন্য, হ্যাঁ, কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত আচরণ নিয়ে আসার জন্য সুনির্বাচিত এবং সুপরিকল্পিতভাবে যে রিইনফোর্সমেন্টের উপস্থাপন করা হয়, হ্যাঁ, যে হ্যাঁ, সেটাকেই বলবো আমরা শেপিং। কি বললাম না, প্রাণীর মধ্যে বাঞ্ছিত আচরণ নিয়ে আসার জন্য সুনির্বাচিত এবং সুপরিকল্পিত রিইনফোর্সমেন্টের উপস্থিতিকে শেপিং বলে। ঠিক আছে, দেখুন আমি এটাকে লিখে দিচ্ছি, ব্যাস এইটুকু। এটা মনে রাখবেন। আরেকটা কথা আপনারা মনে রাখবেন যে এই যে অপারেন্ট অনুবর্তন, এটা সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা, একটা প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এই জায়গাগুলো আপনারা ভালোভাবে মনে রাখুন। এই পয়েন্টগুলো আপনারা যদি দেখে থাকেন, ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলেই কিন্তু পরীক্ষায় আপনারা প্রশ্নগুলো ক্র্যাক করতে পারবেন, প্রশ্নগুলো সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। তো চলুন এখন তাহলে কয়েকটা এমসিকিউ এবার আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি শিশু তার প্রতিটি সঠিক উত্তরের জন্য পুরস্কৃত হয়। এখানে কোন ধরনের শক্তিদায়ী সময়সূচি বা শিডিউল ব্যবহার করা হচ্ছে? অপশন এ ভ্যারিয়েবল রেশিও রিইনফোর্সমেন্ট শিডিউল, অপশন বি ইন্টারমিডিয়েট রিইনফোর্সমেন্ট শিডিউল, নাকি পার্সিয়াল রিইনফোর্সমেন্ট শিডিউল, নাকি ফিক্সড রেশিও ইন্টারভ্যাল শিডিউল। কী হবে এর সঠিক উত্তর? প্রশ্নে বলা হয়েছিল প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য পুরস্কৃত হচ্ছে, তাহলে এটা কিসের উপরে শিডিউলটা দেওয়া হচ্ছে? রিইনফোর্সমেন্টটা কিসের উপরে দেওয়া হচ্ছে না, সঠিক প্রতিক্রিয়ার জন্য তার দেওয়া হচ্ছে। তাহলে এটা কোনো সময় ইন্টারভ্যাল হবে না। কি হবে না, এটা প্রত্যেকটার পরপর দেওয়া হচ্ছে, তাহলে এটা ফিক্সড করা আছে, তাহলে এটা হবে অপশন ডি ফিক্সড রেশিও ইন্টারভ্যাল রিইনফোর্সমেন্ট শিডিউল। ওকে, বোঝার চেষ্টা করবেন প্রশ্নগুলো, তাহলেই কিন্তু সঠিক উত্তর হবে। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় থাকবে। ভালোভাবে প্রশ্নগুলো লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন।
এখানে তাহলে একের ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখব। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে দরজা বন্ধ করে একটানা জোরে আওয়াজ এড়ানো যায়। হ্যাঁ, এটা ড্যাশ এর উদাহরণ। প্রশ্নে বলা হচ্ছে এ কন্টিনিউয়াস লাউড নয়েজ ইজ অ্যাভয়েড বাই ক্লোজিং দ্য ডোর। হ্যাঁ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অপশন এ নেগেটিভ রিইনফোর্সমেন্ট নাকি নেগেটিভ পানিশমেন্ট, অপশন সি পজিটিভ পানিশমেন্ট নাকি পজিটিভ রিইনফোর্সমেন্ট। কি না, দরজা বন্ধ করে কি হচ্ছে, একটানা যে আওয়াজ হচ্ছে কন্টিনিউয়াস লাউড, সেটাকে আমরা সেই নয়েজটাকে কি করব, এড়াবো, হ্যাঁ, অ্যাভয়েড করব এই দরজা বন্ধ করার ফলে। তো এটা কি ধরনের এক্সাম্পল, এটা হচ্ছে কি নেগেটিভ রিইনফোর্সমেন্ট। ওকে, তো নেগেটিভ রিইনফোর্সমেন্ট এটা একটা নেগেটিভ রিইনফোর্সমেন্টের উদাহরণ। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এরপরে নেক্সট আমরা প্রশ্ন দেখব। এখানে 7-8টি কোশ্চিন দেওয়া হয়েছে, তার মধ্যে একটা প্রশ্ন আপনাদেরকে মাঝে আপনাদের কমেন্টে বলতে বলা হবে, সেটা আপনারা ভালোভাবে ভিডিওগুলো দেখলে আপনারা সেই কমেন্টের উত্তরটা মানে সেই প্রশ্নের কমেন্টটা সঠিক দিতে পারবেন। তারপরে প্রশ্নটা দেখুন, পার্সিয়াল রিইনফোর্সমেন্ট। পার্সিয়াল রিইনফোর্সমেন্ট আমি একটু আগে বললাম পার্সিয়াল রিইনফোর্সমেন্ট কি না, এর সঠিক এটা কি বলছে, পার্সিয়াল রিইনফোর্সমেন্ট হলো কি না ইজ মোর ইফেক্টিভ দ্যান কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট, নাকি মানে বলছে যে কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট যেটা রয়েছে তার থেকে এটা বেশি উপকার, বেশি দরকারি জিনিস এটা, নাকি ইজ লেস ইফেক্টিভ দ্যান কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট, নাকি ক্যান নট বি অ্যাপ্লাইড ইন অ্যাকচুয়াল ক্লাসরুম, অর্থাৎ যে আসলে যে ক্লাসরুমে এটা অ্যাপ্লাই করা যায় না, প্রয়োগ করা যায় না পার্সিয়াল রিইনফোর্সমেন্টকে, নাকি অপশন ডি ওয়ার্কস বেস্ট ইন ট্রেনিং অ্যানিম্যালস, যে অ্যানিম্যালগুলোকে ট্রেনিং দেওয়া হয় তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা বলা হচ্ছে। তো এটার সঠিক উত্তর কী হবে না, সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্টের থেকে এটা মোর ইফেক্টিভ, এটা অনেক বেশি কার্যকরী হবে। ঠিক আছে, মানে পার্সিয়াল রিইনফোর্সমেন্টটা। তো এটা হয়ে যাবে সঠিক উত্তর। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকে। নেক্সট আমরা প্রশ্ন দেখে নেব। যখনই একজন শিক্ষক ব্যর্থতার শাস্তির হুমকি দেন তখন তিনি ড্যাশ ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন, ইতিবাচক শক্তিদায়ী উদ্দীপক নাকি নেতিবাচক শক্তিদায়ী উদ্দীপক, কোনটা ব্যবহার করছেন? অপশনগুলো দেখে নিই। শুধু 1 নম্বর মানে ইতিবাচক শক্তিদায়ী উদ্দীপক ব্যবহার করছেন, নাকি শুধুমাত্র 2 মানে নেতিবাচক শক্তিদায়ী উদ্দীপক ব্যবহার করছেন, নাকি অপশন সি 1 এবং 2 উভয়ই ব্যবহার করছেন, নাকি অপশন ডি 1 এবং 2 কোনোটাই ব্যবহার করছেন না। কোনটা সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে এখানে একজন শিক্ষক কি করছেন, ব্যর্থতার শাস্তির হুমকি দিচ্ছেন, তার মানে এটা নেতিবাচক শক্তিদায়ী উদ্দীপক, অর্থাৎ নেগেটিভ রিইনফোর্সমেন্ট এটা একটা, হ্যাঁ, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, অনলি 2। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। শিক্ষকের সম্মতি এবং হাসির মধ্যে আসছে, শিক্ষক একটা সম্মতি সূচক একটা মানে ইশারা করছে এবং অথবা হাসি, মুচকি হাসি হাসছে আপনার উত্তর শুনে, তাহলে সেক্ষেত্রে কী ধরনের উদ্দীপক আপনার মধ্যে কাজ করবে? অপশন এ ইতিবাচক অমৌখিক উদ্দীপক, নাকি ইতিবাচক মৌখিক উদ্দীপক, নাকি নেতিবাচক মৌখিক উদ্দীপক, নাকি অপশন ডি নেতিবাচক অমৌখিক উদ্দীপক। প্রশ্নটা ভালোভাবে বুঝে সঠিক প্রশ্নের অপশনগুলোকে ভালোভাবে বুঝে আপনারা এর সঠিক উত্তর দিতে পারবেন। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ ইতিবাচক অমৌখিক শক্তিদায়ক উদ্দীপক। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখুন, নেতিবাচক শক্তিদায়ী উদ্দীপকটা কি না, অপশন এ পছন্দসই আচরণ বৃদ্ধি করে, নাকি অবাঞ্ছিত আচরণ হ্রাস করে, মানে বাঞ্ছিত আচরণ নিয়ে আসে, নাকি অপশন সি পছন্দসই আচরণ হ্রাস করে, নাকি অপশন ডি অবাঞ্ছিত আচরণ বাড়ায়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অবাঞ্ছিত আচরণ হ্রাস করে। ঠিক আছে, এবং নেক্সট প্রশ্ন আর একটাই প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনাদের কমেন্টে দিতে হবে। প্রশ্নটাকে দেখে নেওয়া যাক, প্রশ্নটা পড়ে দিচ্ছি দেখুন। আচরণকে শক্তিশালী করার সর্বোত্তম সময় কখন?
আচরণকে শক্তিশালী করার সর্বোত্তম সময় কখন? এর সঠিক উত্তরটা আপনাকে কমেন্টে জানাতে হবে। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলছে আচরণের অনেক আগে শক্তিদায়ী মানে উদ্দীপকটা উপস্থাপন করতে হবে, নাকি আচরণের অনেক পরে, নাকি অপশান সি আচরণ ঘটার কিছুক্ষণ পরেই, নাকি অপশান ডি আচরণের কিছুক্ষণ আগে। কখন শক্তিদায়ী উদ্দীপকটা দেওয়া উচিত বলে স্কিনারের মতে দরকার? হ্যাঁ, তো এটা আপনাকে সঠিকভাবে আপনি যদি ভালোভাবে বুঝে থাকেন, হ্যাঁ, ক্লাসটাকে ভালোভাবে যদি বুঝতে পারেন, তাহলেই কিন্তু এর সঠিক উত্তর আপনারা কমেন্টে দিতে পারবেন। আশা করি প্রত্যেকের সঠিক উত্তর আমি পাবো। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করবেন এবং কী ধরনের ভিডিও চাই সেটাও আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে আরও বড় হতে সাহায্য করবেন, যার জন্য আমি আরও মোটিভেটেড হব। তো আপনাদের আজ এই পর্যন্তই। আমি আপনাদের এর পরের ভিডিওতে আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।